আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই বাড়িতেই আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে প্রতিদিন রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাইরের কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শাখা শিক্ষক মন্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে প্রতিদিন রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাইরের কাজগুলো অবশ্যই করবে। এরই ধারাবাহিকতা আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। আমি আজকে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ, শব্দের শ্রেণী বিভাগ। এই বিষয়টি, এই টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তাহলে সবাই আমরা দেখবো আমাদের নবম দশম শ্রেণীর যে আগের বইটি আছে, নতুন বইটি না, দশম শ্রেণীতে তোমরা যারা উঠেছো তোমাদের যে শেষ অধ্যায়টা, এটা নবম শ্রেণীর নতুন বইয়ের মধ্যেও আছে। তোমরা তৃতীয় অধ্যায়ের যে শেষ পরিচ্ছেদটা, একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ, আমরা এটা পড়বো। তাহলে চলো আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা তৃতীয় অধ্যায় একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগটি নিয়ে এসেছি। শব্দের শ্রেণী বিভাগ, শব্দ সাধারণত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগকে ভাগ করা হয়েছে 3 ভাগে। এখন এটা আমাদের অনেকের মনে থাকে না, এটা মনে রাখার জন্য আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে যে, মনে করো একজন সঙ্গীত শিল্পী, সে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। তো তার সিরিয়াল নাম্বার হচ্ছে 235। তো 234-এর যখন গান গাওয়া শেষ হয়েছে তখন সেই স্টেজে উঠেছে। সে যে স্টেজে ওঠার পর তখন যারা বিচারক মন্ডল ছিল তারা বললো যে গাও 235, মানে 235 তুমি গাও। এই যে গাও 235, এটা দ্বারা আমরা শব্দের শ্রেণী বিভাগটা মনে রাখতে পারবো। গাও, গাওয়ের গ হচ্ছে গঠনমূলক, গঠনমূলক হচ্ছে এই যে দেখো 235-এর প্রথমটা, যেহেতু গ প্রথম অক্ষর, 235-এর দুই প্রথম অক্ষর, দুই দুই প্রকার। আ, এখানে আ থেকে স্বরেও মানে অর্থমূলক, অর্থমূলক দিক থেকে 3 প্রকার। আর রস্যও, রস্যও মানে উৎসমূলক, উৎসমূলক দিক থেকে শব্দ 5 প্রকার। তাহলে শব্দের শ্রেণীবিভাগটা দেখেছো, গঠনমূলক শ্রেণীবিভাগ হচ্ছে 2 প্রকার, অর্থমূলক হচ্ছে 3 প্রকার, আর উৎসমূলক হচ্ছে 5 প্রকার। আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে গঠনমূলক দিক থেকে শব্দ কয় প্রকার, উৎসমূলক দিক থেকে কয় প্রকার, অর্থমূলক দিক থেকে কয় প্রকার। আমরা 2, 3, 5 একটু ভেজাল লাগাই ফেলি। এই গাও 235, এইটা দিয়ে যদি তুমি মনে রাখো তাহলে তোমার মনে থাকবে যে গাওয়ের প্রথম অক্ষর গ, তার মানে গঠনমূলক 2 প্রকার, এখানে স্বরেয়া আছে তার মানে অর্থমূলক 3 প্রকার, আর রস্যও আছে উৎসমূলক 5 প্রকার। আমরা এই সবগুলো আলোচনা করব। প্রথমে আমরা গঠনমূলক যে 2 প্রকার সেটা আলোচনা করি। আসো, গঠনমূলক দিক থেকে শব্দ 2 প্রকার, এক হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। আমি আবারও বলছি, গঠনমূলক দিক থেকে শব্দ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনটা? যে শব্দকে ভাঙলে আর কোনো শব্দ পাওয়া যায় না তাকেই মৌলিক শব্দ বলে। যেমন লাল, নীল, এগুলাকে যদি আমরা ভাঙি আমরা অন্য কোনো আর কিছু পাবো না, তাই এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কোনটা? যে শব্দগুলোকে ভাঙলে নিজস্ব অর্থ প্রকাশ করে সেগুলোই হচ্ছে সাধিত শব্দ। এই শব্দকে ভাঙলে উপসর্গ, সমাস, প্রত্যয়, বিভক্তি পাওয়া যাবে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, এটাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, তাহলে আমরা দেখবো এটা একটা সমাস পদ আছে, নীল একটা পদ, পদ্ম একটা পদ। ডুবুরি, ডুব যোগ উড়ি, শব্দের সাথে এই যে অতিরিক্ত যা আছে এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে আমাদের কৃত প্রত্যয়। তো যেই শব্দকে ভাঙলে তুমি অন্য কোনো শব্দ পাবা বা এবং এটা নিজেরা আলাদা একটা নিজস্ব অর্থ প্রকাশ করবে, যেমন ডুব, এটা আলাদা একটা অর্থ প্রকাশ করে, নীল আলাদা একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে গঠনমূলক খুবই সাধারণ, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। এরপরে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থমূলক 3 প্রকার। এখান থেকে একটা নৈর্ব্যক্তিক তোমার আসে, এটা একটা কমন, তাই এটা তোমাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, অর্থমূলক দিক থেকে শব্দ 3 প্রকার। এক নম্বরটা হচ্ছে যৌগিক শব্দ,
যে সকল সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই তাই হচ্ছে যৌগিক শব্দ। একটু বোঝার চেষ্টা করো। যে সকল সাধিত শব্দের মানে যে শব্দগুলোকে আমি ভাঙলে দুইটা জিনিস পাবো, অন্যান্য কিছু পাবো, যেটা পাবো সেই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ মানে কি উৎসগত, যেটা যেখান থেকে আসছে এবং আমরা যেটা বাংলা ভাষা এখন সেটাকে সেই অর্থেই ব্যবহার করছি, এই দুটোটা একই, তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন দেখো, গই যোগ নক গায়ক। এখানে গায়ক, গই গই শব্দের অর্থ হচ্ছে, এটা সংস্কৃত ভাবে গায়ক শব্দটাকে যদি ভাঙি, গই যোগ নক বা অক, এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ক্রি, মানে কি করা। আর নকের ব্যুৎপত্তি ব্যবহারিক অর্থ হচ্ছে তব্য, মানে করা। কৃতব্য মানে কি যা করতে হবে, কর্তব্য এটা। আর গায়কের দেখো গই যোগ নক, গই দ্বারা কি বুঝায়, গই দ্বারা বুঝায় যে গায়ক আর কি, গান গায় যে, ঠিক আছে। গই যোগ নক গায়ক। আবার ক্রি যোগ তব্য কর্তব্য, কর্তব্য হচ্ছে যা পালন করবে, এটার ব্যুৎপত্তি ক্রি, ক্রিটা দ্বারা কি বুঝায়, যে যা করা উচিত। আর তব্য ক্রি মানে কাজ, আর তব্য দ্বারা কি বোঝায়, যা করা উচিত। তাহলে ব্যুৎপত্তিগত ব্যবহারিক অর্থ একই, সেটা হচ্ছে আমাদের যৌগিক শব্দ। তা আমরা দ্বিতীয়টা দেখবো, এর পরেরটা। দেখো, রুড়ি শব্দ। রুড়ি শব্দটা হচ্ছে প্রত্যয় উপসর্গ বা বিভক্তিযুক্ত যে সকল সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক নয়। আগেরটা যদি এক হয় সেটা যৌগিক শব্দ, আর যেটা এক হবে না সেটা হচ্ছে রুড়ি শব্দ। যেমন আমরা বললাম বাঁশি, বাঁশিকে যদি আমরা ভাঙি, যেহেতু এটা সাধিত শব্দ হতে হবে, বাঁশ যোগ রস্যই, এই যে রস্যই আমরা একটা প্রত্যয় পাই, বাঁশ যোগ রস্যই। এখন বাঁশি আর এটা যে ভাঙলাম বাঁশ, বাঁশ এবং বাঁশির কিন্তু ব্যবহারিক অর্থ এক নয়। এখানে বাঁশ আর বাঁশি কি এক নয়। তাহলে এই বাঁশি, এই শব্দটা হবে রুড়ি শব্দ, কারণ এই বাঁশি শব্দটা আমরা ভেঙে ভাঙলে যেই প্রত্যয়টা পেয়েছি এবং একদম যে শব্দটা মূল শব্দটা পেয়েছি, সেটা আর শব্দটা, সেই দুইটা ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ এক নয়। একইভাবে গবেষণা, গো যোগ এষণা, গো দ্বারা গরু আর এষণা দ্বারা খোঁজা বোঝায়। তো গবেষণা দ্বারা কিন্তু গরু খোঁজা বোঝায় না, এটা দ্বারা বিজ্ঞানীদের কোনো কিছু খোঁজা এটা বোঝায় আর কি, গবেষণা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা যেগুলোকে ভাঙলে এগুলার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়, সেগুলো হচ্ছে তোমার কি শব্দ, রুড়ি শব্দ। রুড়ি শব্দ মনে রাখার আরেকটা উপায় আছে, দেখো, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে বাঁশি বাজায়, যা গবেষণা করে পালায়। এখানে যেগুলো আমরা আন্ডারলাইন করেছি লাল কালি দিয়ে, এই শব্দগুলো হচ্ছে রুড়ি শব্দ। কারণ তুমি যদি এই শব্দগুলোকে ভাঙো, তাহলে এগুলার ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কি হবে না, এক হবে না। যেমন দেখতে এখানে হস্তি, হস্তিকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, হাত যোগ ই, হাত দ্বারা একটা অঙ্গ বোঝায় আর হস্তি দ্বারা কিন্তু হাতিকে বোঝায়, অর্থাৎ দুইটা কিন্তু এক নয়। এরপরে আমরা 3 নম্বর অংশে যাব। 3 নম্বরটা হচ্ছে যোগরুর, এটা বেশি আসে পরীক্ষায়। সমাসবদ্ধ যে সকল সাধিত শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ এক নয়, তাই যোগরুর। অর্থাৎ যোগরুর আর রুড়ির মধ্যে একটু ভেজাল লেগে যায়। তো তুমি মনে রাখবা, যদি সমাসপদ হয় তখন ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ তো এক হবে না, ঠিক আছে, কিন্তু যদি সমাসবদ্ধ পদের ব্যবহারিকগত অর্থ আর ব্যুৎপত্তিগত এক না হয়, তখন সেটা হবে যোগরূঢ়। পঙ্কে জন্মে যা পঙ্কজ। তো এখানে দেখো, এটা আমরা জানি উপপদ তৎপুরুষ সমাস, এটা একটা সমাস পদ। পঙ্ক, পঙ্ক মানে কাদা, আর পঙ্কজ দ্বারা পদ্ম ফুল। তাহলে এখানে কাদা আর পদ্ম ফুল দুইটা কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কিন্তু এক নয়। তাহলে এটা হচ্ছে যোগরূঢ়, কারণ এটা সমাসবদ্ধ পদ। আর যদি মনে করো সাধিত শব্দে আর কি কি থাকে, প্রত্যয় বিভক্তি থাকে, যদি প্রত্যয় বিভক্তি থাকে এবং ব্যবহারিক ও ব্যুৎপত্তিগত অর্থ এক না থাকে, তখন সেটা হবে রুড়ি শব্দ। আর যদি সমাসবদ্ধ পদের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না থাকে, তখন সেটা হবে যোগরূঢ় শব্দ।
যোগরূঢ় শব্দ যেগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে, এটা মনে রাখার জন্য দেখো, রাজপুত্র পঙ্কজ শরৎ জলধিতে জল তোলার জন্য মহাযাত্রা আরম্ভ করলো। এখানে রাজপুত্র পঙ্কজ শরৎ জলধি মহাযাত্রা, এই পাঁচটা মনে রাখলেও তুমি পারো। এই পাঁচটা আমাদের বেশি আসে বারবার পরীক্ষায়, এগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। এরপরে উৎসমূলক শ্রেণীবিভাগ 5 প্রকার, যেটা আমরা পড়েছি। কোথায় পড়েছি বলতো? হ্যাঁ, আমরা প্রথম অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদটা আছে সেখানে কিন্তু আমরা উৎসমূলক শ্রেণীবিভাগ 5 প্রকার পড়েছি। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। তোমরা যারা আমার সেই ক্লাসটি দেখোনি, তোমরা সেই ক্লাসটি অবশ্যই দেখে নিবে। আর তারপর আমি সংক্ষেপে এখানে তোমাদেরকে বলছি। তৎসম তার সংস্কৃত বা তার সমান, অর্থাৎ সংস্কৃত ভাষার সমান। এখানে তৎসম শব্দগুলো বাংলা ভাষার অংশ, প্রায় শতকরা 44টি শব্দই তৎসম শব্দ। তা আমরা কিভাবে তৎসম শব্দ কোনটা, তদ্ভব কোনটা, এইগুলো আমরা মনে রাখবো। প্রথমে আমি তোমাদেরকে তৎসম শব্দ চেনার উপায় দেখাচ্ছি। দেখো, তৎসম শব্দ চেনার উপায়, এখানে রেফ থাকবে, রিকার থাকবে, ফলা চিহ্ন থাকবে, শেষে মূর্ধন্য স বা মূর্ধন্য ন থাকবে, আর শব্দের পুরনো রূপ থাকবে। এখানে দেখো পুরনো রূপ যেগুলো আছে, চন্দ্র, মস্তক, কর্ণ, হস্ত, পত্র, চক্ষু, হস্তি। এখানে চক্ষু বানানটা ভুল আছে, ক্ষীয় রস্যকার হবে। তো শব্দের যে পুরনো রূপগুলো আছে, অথবা যে সকল শব্দের রেফ, রিকার, ফলা চিহ্ন শেষে মূর্ধন্য স বা মন্তন্য ন থাকবে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে তোমরা সহজেই তৎসম শব্দ বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটায় যাব, অর্ধ তৎসম। দেখো অর্ধ তৎসমটা দেখো, অর্ধ তৎসম এটাকে যদি আমরা ভাঙি তাহলে দ্বারা আধা সংস্কৃত। যে সকল শব্দ সংস্কৃত থেকে ঈৎসব পরিবর্তন হয়ে, মানে কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, তাকে অর্ধতৎসম শব্দ বলে। অর্ধতৎসম শব্দ চেনার উপায় হচ্ছে, যে সকল শব্দ চলিত ভাষায় অপ্রচলিত সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, গৃহিণী, গিন্নি, কুৎসিত, কুৎসিত, বৈষ্ণব, বৈষ্ণব। এই যে জ্যোৎস্না, গিন্নি, কুচ্ছি, বৈষ্ণব, এগুলা কিন্তু আমরা চলিত ভাষায় ব্যবহার করি না। এই শব্দগুলো চলিত ভাষায় ব্যবহৃত হয় না। তাহলে যেগুলো আমরা চলিত ভাষায় ব্যবহার করতে পারি না, সেটাই হচ্ছে কি অর্ধতৎসম শব্দ। পরবর্তীতে আমরা পরেরটা যাব, তদ্ভব। তদ্ভব শব্দ দেখো, তৎ যোগ ভাব সমান সমান তদ্ভব, অর্থাৎ তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। তদ্ভব শব্দের অপর নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। যে সকল শব্দের মূলে সংস্কৃত পাওয়া যায়, মানে যে শব্দগুলো সৃষ্টি হয়েছে সংস্কৃত থেকে, তারপরে এটা সংস্কৃত থেকে প্রাকৃত ভাষায় গিয়েছে, প্রাকৃত থেকে আবার পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব আর অর্ধতৎসমের পার্থক্য হচ্ছে, দুইটাই কিন্তু আসছে সংস্কৃত থেকে, কিন্তু তো সংস্কৃত থেকে একবার পরিবর্তিত হয়ে অর্ধতৎসম হয়েছে, আর সংস্কৃত থেকে দুইবার পরিবর্তন হয়ে তোমার তদ্ভব শব্দ গঠিত হয়েছে। যেমন দেখো মৎস্য, এটা সংস্কৃতিতে ছিল, প্রাকৃত ভাষায় এসে এটা হয়েছে মৎস্য, তদ্ভবে এসে হয়েছে মাছ। অথবা তুমি যদি আরো সহজভাবে মনে রাখতে চাও, সেটা হচ্ছে সংস্কৃতের বিপরীতটা মনে রাখবা। সংস্কৃত যেহেতু শব্দের পুরনো রূপ থাকে, আর শব্দের আধুনিক রূপ যেটা থাকে, আমি আবারও বলছি, শব্দের আধুনিক রূপ যেটা থাকে, যেটা আমরা চলিত ভাষায় ব্যবহার করি, সেটাই হচ্ছে তোমার তদ্ভব শব্দ। এখানে তদ্ভব শব্দগুলো দেয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে দেশি শব্দ। আমি তোমাদেরকে একটু খুব দ্রুত বলে যাচ্ছি, কারণ এটা আমি পড়াইছি আগে, তোমরা বিস্তারিত হলে ওই ভিডিওটাও দেখতে পারো। দেশি শব্দগুলো মনে রাখার জন্য আমি একটা গল্প লিখেছি, এই গল্পের মধ্যে যে শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে দেশি শব্দ। খোকা নামের একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে গঞ্জে, মাথায় টোপর দিয়ে, টোপর হচ্ছে যে হিন্দুরা যে টুপি এরকম পরে বিয়ের সময়, সেটা। তারা তারা ছোট ডিঙ্গি নৌকা দিয়ে নদী পার হয়ে শ্বশুর বাড়ি গেল। খোকার হবু স্ত্রীর নাম ডাব, বয়স 20, চোখ দুটি ডাগর ডাগর। খোকার পেট ভরানোর জন্য ঢেকি দিয়ে ধান ভেঙে কুলা দিয়ে ঝেড়ে চুলায় কড়াইয়ের উপর চুঙ্গা দিয়ে পিঠা বানানো হচ্ছে। তাহলে এই গল্পের মধ্যে তুমি যতগুলো শব্দে আন্ডারলাইন করা আছে, এই শব্দগুলোই হচ্ছে
দেশি শব্দ। আমাদের যেই আদি অধিবাসী ছিল ওগুলো, তাদের থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলাই হচ্ছে কি দেশি শব্দ। তারপর লাস্ট বিদেশি শব্দ, এটা একটু বড়। দেখো, বিদেশি শব্দগুলো অনেক ভাগে ভাগ করছে, আরবি, পর্তুগিজ, ফার্সি, তারপরে অন্যান্য ভাষা। আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচিতি আরো দেয়া আছে, কিন্তু আমাদের এই অধ্যায়ে কিন্তু সেগুলো দেয়া নাই। আমাদের এই অধ্যায়টা, যে অধ্যায়টা আমরা পড়ছি, এই অধ্যায়ের মধ্যে কিন্তু আমাদের, দেখো তোমরা বই বের করো, আমি বইয়ে দেখাচ্ছি, আমাদের এই অধ্যায়ে শুধুমাত্র বলা আছে যে গঠন অনুসারে এটা 5 প্রকার, কিন্তু সেটাকে ভেঙে বলা নাই, কারণ এটা আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে দেয়া আছে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে তোমরা ইজিলি সেটাই বুঝতে পারবা। তারপর আমি যেহেতু সবগুলো বলেছি, বিদেশিটাও একটু বলি। বিদেশি আরবি শব্দ, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিদেশি আরবি শব্দগুলো মনে রাখার জন্য একটা গল্প বলা হয়েছে, এটা তোমরা লিখবে। এখানে যে আন্ডারলাইন করাগুলো আছে এগুলো আরবি শব্দ। আরবি শব্দটা আবার তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আরবি শব্দ প্রশাসনিক ও সাংস্কৃতিক আরবি শব্দ, এখানে ওই গল্পটা আছে, দেখো এখান থেকে তোমরা এটা উঠায় নিবা, উঠে এগুলো মনে রাখবা। তারপরে হচ্ছে তোমার বিদেশি পর্তুগিজ ফার্সি শব্দ, এখানে দেখো পর্তুগিজ শব্দের একটা গল্প লেখা আছে, এখানে যেগুলো আছে তোমরা সেগুলো পড়বা। দেন ফার্সি শব্দের নিচে যেগুলো আছে তোমরা এগুলোও পড়বা। ফার্সি শব্দের মধ্যে বিবিধ ধর্ম সংক্রান্ত আছে, বিবিধ শব্দ আছে, একইভাবে এখানে দেয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে নিয়ে জাস্ট এগুলো দেখবা, তাহলেই হবে, ঠিক আছে? তো এই ছিল আর কি আমাদের এই অধ্যায়টা। তো আশা করি এই অধ্যায়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা আশা করি এই অধ্যায়টা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটা শেয়ার করবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধানে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।